অত্যন্ত প্রিয় সকল দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায়, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধ হবেন, এই ইচ্ছে জানিয়ে আমি আজকের বক্তব্য শুরু করব। আজকে একটা বিশেষ দিন। আজকে আমার ডাক্তারি সংক্রান্ত যে তথ্য আপনাদের সাথে শেয়ার করার কথা, যে টপিক নিয়ে আলোচনা করার কথা, তার আগে দু লাইন একটু বলে নেব। আজকে গণেশ চতুর্থী, গণেশ পুজোর দিন। বিশেষ করে এই দিনটার যে সিগনিফিকেন্স, এটা দিনটার গুরুত্ব, একটা উৎসবের দিক আছে, গণেশ উৎসব দিক তো আছেই। সারা পৃথিবী জুড়ে, আমি পৃথিবীর কথাটা উল্লেখ করছি, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে বহুদিন আগে থেকে, ধরুন হতে পারে কি 7,000, 10,000, 15,000 বছর আগে থেকে এই যে গণেশের কনসেপ্ট, এটা কিন্তু সারা পৃথিবীর কাছে পরিচিত ছিল। যেহেতু এটা ডাক্তারি অনুষ্ঠান, আমি ইতিহাসে বা কি কি ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে এই নিয়ে সময় নষ্ট করব না। কিন্তু যারা একটু ভারতবর্ষের বাইরে বেড়াতে বা কাজে বিভিন্ন জায়গায় যান, তারা দেখবেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে, মানে ভারতবর্ষের বাইরের কথা বলছি, অনেক অনেক জায়গায় গণেশজির নানা রূপ, নানা ভাস্কর্য, নানা ছবি, এইসব অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু মূল বক্তব্য এই গণেশ চতুর্থী সম্পর্কে বলতে গেলে সেটা নয়। মূল বক্তব্য হলো এই যে কোনো শুভ কাজ শুরু করার সময় আমরা গণেশের নাম নিয়ে গণেশের পুজো করে শুরু করি। এই যে আমাদের ট্র্যাডিশন, এও বহু বছরের পুরনো। কিন্তু এই ট্র্যাডিশনটাকে নতুনভাবে কাজে লাগিয়েছিলেন, ইতিহাসের পাতা থেকে তুলে ধরবো। আমি দুজনের নাম বলবো। ছত্রপতি শিবাজি মহারাজের কথা প্রথম বলবো। বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, মানুষকে একত্র করতে, যে কোনো শুভ কাজে এই ছত্রপতি শিবাজি মহারাজ নিজের মাতৃদেবী এবং গণেশজি, এদের পূজা না করে, এদের স্মরণ না করে বেরোতেন না। এই ট্র্যাডিশনকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছিলেন। এই বেশি দিন না, এই 150-200 বছর হবে, মহারাষ্ট্রের বম্বে, মুম্বাই শহর, নাগপুর, এইসব জায়গায় নতুন করে আমাদের যেমন দুর্গোৎসব, তেমনি ওখানে গণেশোৎসব শুরু করা হয়েছিল, বিদেশি শাসকের বিরুদ্ধে মানুষকে একত্র করার জন্য। কাজেই যেখানেই শাসকের অত্যাচার, শাসকের এমন অনুশাসন যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ সুবিচার পাচ্ছে না, সেই জায়গায় এই গণেশ উৎসবের আরও বেশি করে প্রচার এবং প্রসার আমার ধারণা দরকার। বাকি বিচার আপনাদের ওপর। আমি সরাসরি আমার নিজের টপিকে ফিরে আসব। দেখুন, গতদিন যে আমার লাইভ অনুষ্ঠান, সেখানে আমি আমাদের পেটের সাথে, অর্থাৎ ইন্টেস্টিনাল হেলথের সাথে আমাদের হার্টের সম্পর্ক নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছিলাম, এবং সেখানে এই কথাটির উল্লেখ করেছিলাম যে এরকম মানুষের অনেক প্রশ্ন ছিল, তো যে মানুষ এরকমভাবে ভাবছিলেন, এবং আমাকে অনেকে ফোন করে এরকম জিজ্ঞাসা করেছেন যে ডাক্তারবাবু, আপনি পেটের রোগ দেখেন, তো পেটের সমস্ত যা যা অসুবিধা হয় আপনি তার সাথে হার্টের রোগও জুড়ে দিচ্ছেন, মানে পেটের রোগ হলে সেটা হার্টকে এফেক্ট করে, মানে এই ধরনের কথা যে আপনি বলছেন, এগুলো তো আমরা আগে জানতাম না। সত্যি সত্যিই তো বেশিরভাগ মানুষের মনে হয় যে পেটের রোগ বলতে ওই গ্যাস অম্বল, ওই লিভারের অসুবিধে, এখন তো ফ্যাটি লিভার কথাটা সবার জানা, বা আরেকটু বেশি যারা একটু জানেন তারা মনে করেন সেই প্যানক্রিয়াসের রোগ, অসহ্য ব্যথা, মুখে খাওয়া যায় না,
এইসব তো জিনিস মানুষ মনে করেন। বা সব থেকে চালু কথা হলো আমাশা। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ শুনবো, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন একটু বলবেন। নৈহাটি থেকে কে বলছেন আরেকবার বলবেন। হ্যাঁ শিল্পী দেবী, হ্যাঁ বলুন বলুন। অনেকদিন আগে প্রায় 6-7 বছর আগে একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। হ্যাঁ, তারপর থেকেই ওর মানে পেটে মানে ব্যথা আর যায় না। আর এখন দেখছি যে ওর ডান বাঁ দিকে পেটটা মানে ফুলে ফুলে উঠছে, বাঁ দিকে ফোলা লাগছে, মানে শক্ত শক্ত, তা খুব অসুবিধা হচ্ছে। আমি বলবো একটু। হ্যাঁ বলুন। দেখুন আমি ঠিক শুনেছি কিনা, আপনি বললেন যে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, আমরা বলি অ্যাপেন্ডিসেক্টমি, যাই হোক, অপারেশন হয়েছিল এবং তারপর থেকে ব্যথা আর যায় না। তার মানে কি এই কথা থেকে মনে হচ্ছে যেন অ্যাপেন্ডিক্স অপারেশন করার পর থেকে ব্যথা শুরু হলো, কিন্তু ঘটনা তো উল্টোটা ঘটে, যে ব্যথা হয় বলে অনেকে মনে করেন যে অ্যাপেন্ডিক্স থেকে হচ্ছে, ওই জন্য অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দাও। আপনি কোন গোত্রীয়, মানে ওর অ্যাপেন্ডিক্স ঠিকই ছিল, ব্যথা ছিল না, অপারেশন করা হলো এবং তারপর ব্যথা শুরু হলো, না ব্যথা আগে থেকেই ছিল, সেটা কমাবার জন্য অ্যাপেন্ডিসেক্টমি করা হলো, কিন্তু দেখা গেল তারপরেও ব্যথা একই রকম রয়েছে। কোন গোত্রীয়, কি বলতে চাইছেন? আগে ব্যথা হলো মানে রুগীকে, তখন আমরা হসপিটালে দিয়েছিলাম, তারপরে বললেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে, তাহলে অ্যাপেন্ডিক্সটা বেড়ে গেছে। তারপরে অপারেশন হলো, তারপরে আসার পথে কিছুদিন ভালো থাকলো, তারপরে এরকমই বেড়ে গেছে। হুম, তাহলে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, শিল্পী দেবী, আহ, আপনি একবারও ও ডাক্তারবাবুদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন যে পেটে যে ব্যথা হচ্ছে সেটা ওই অ্যাপেন্ডিক্সের রোগের কারণেই হচ্ছে তো ডাক্তারবাবু, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিলে আর ব্যথা হবে না তো, এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলেন? করেননি? আসলে আমার এই গত প্রায় 25 বছর ধরে আমার এটাই আমার মানে এই অনুষ্ঠানে এই যে করে এই একই কথা 25 বার বলে চলেছি এই কারণে। একটা বলি যে ও না, হ্যাঁ ওই যে পাইলসের ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেই ও মানে ইয়ে ভালো করে মানে হ্যাঁ, না পায়খানায় রক্ত পড়ে কিনা বলুন। হ্যাঁ করেছিল। আগে রক্ত পড়তো, ভর্তি ছিল কিছুদিন আগে, আমাদের এইখানেই ভর্তি ছিল। হ্যাঁ, তো টয়লেট হয় না, এরকমই ল্যাট্রিন হয় না, এরকম কষ্ট হয়। তারপরে সেই মানে হসপিটালে গেলাম, তখন খুব অসুবিধা হয়, এই সমস্ত হলো মানে ভর্তি থাকে। ফাইলস আছে, ফাইলস। হ্যাঁ, আমি আগে অ্যাপেন্ডিক্সের ব্যাপারটা বলিনি, তারপর পাইলসের দিকে যাই। আমি আপনাকে বলছি এবং সবাইকে বলছি, আহ, একটু 10 সেকেন্ড মন দেবেন একটু আমি যা বলছি, এবং এর মধ্যে ডাক্তারি কিছু নেই। দেখুন, আপনি শিল্পী দেবী, আপনি যখন খুব ছোট ছিলেন, এই ধরুন 8-10 বছর 12 বছর বয়স, তখন আপনি যে স্কুলে পড়েছেন সেই মেয়েদের মধ্যে পেটে ব্যথা, বা ছেলে মেয়েদের মধ্যে ওই বয়সে 10 থেকে 20 বছর বছর বয়সে পেটে ব্যথা হলে জিজ্ঞেস করে যে তোমার ডান দিকে ব্যথা হচ্ছে কিনা, তারপরে আলট্রাসোনোগ্রাম বা একটা এক্সরে করা, ডাক্তারবাবুকে দেখানো, হাসপাতালে ভর্তি এবং অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়ে যাওয়া। এই যে পুরো ব্যাপারটা, এটা আগে কত ঘন ঘন শুনতেন না? আপনি যখন ছোট ছিলেন অনেক 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 অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হতো, এই আজ থেকে 10 বছর আগে পর্যন্ত হয়ে এসছে। ওই গ্যাস্ট্রিক ছিল, গ্যাস্ট্রিক আলসার বেশি শুনতাম। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যাপেন্ডিক্সের অত শুনতেন না? না না না, আচ্ছা, কবে প্রথম অ্যাপেন্ডিক্সের ব্যাপারটা শুনলেন? আমি তো এই ভালো দেখছি, আমার দেওরের মেয়ের হলো, তারপরে সব বাচ্চাদের হচ্ছে অ্যাপ্রেন্টিস। হ্যাঁ ও, তো বাচ্চাদের হচ্ছে এবং তাদের অ্যাপেন্ডিক্সেক্টমি অপারেশনও হচ্ছে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি আজ থেকে 8-10 বছর আগে বা এখনো আজ পর্যন্ত কোনটা বেশি শুনেছেন, অ্যাপেন্ডিক্সের অপারেশন না গল ব্লাডার কেটে বাদ দেওয়া হচ্ছে, গল ব্লাডার অপারেশন, কোনটা বেশি শুনেছেন? আমি আমি ওইটা শুনতাম, গল ব্লাডার। ও, তা অ্যাপেন্ডিক্সের থেকে বেশি গল ব্লাডার শুনতেন? হ্যাঁ এই বলে যে হ্যাঁ বলে, ওইটাই যা বলে আমি ওটাই বলছি, আমি তথ্যর দিকে যাব না, আমি একদম লোকের যেটা মনে করে সেই কথা যাচ্ছি। এইবার বলুন তো, আপনি কবে শেষ কারুর এই গলায় টনসিল অপারেশন করতে শুনেছেন বা দেখেছেন? হচ্ছে
হ্যাঁ, টনসিল তো আমার মার হয়েছিল, মা বলতো। এক্স্যাক্টলি। আপনার মায়ের আমলে ওই এখানে টনসিল হতো, টনসিলের অপারেশন করা হতো, তাই না? এখনকার দিনে পুরনো বাংলা ছবিতে দেখবেন যে এরকম টনসিল অপারেশন করা হয়। আপনার মনে হয় না যে এখন আর টনসিল অপারেশন হয় না কেন? কোথায় গেল টনসিল? এখন একজনের শুনেছেন যে কারোর টনসিল অপারেশন হয়েছে? এখন তো শুনি সব ওই গলায় একটু ব্যথা, ঠান্ডা লেগেছে, গরম জলে এই করো, এই করো, এই সব করে। করে, কিন্তু টনসিল অপারেশন তো করে না। না না, শুনি না। একদম ঠিক ঠিক ঠিক। তো এখন আপনি চারপাশে ওই অ্যাপেন্ডিসেক্টমি এবং তার থেকেও বেশি গলব্লাডার অপারেশন করার কথা দেখছেন, তাই না? হ্যাঁ, একটু আপনাকে, যে আপনি ফোনে থাকুন, আমি সবাইকে বলে দিই। দেখুন, আমাদের চিকিৎসা শাস্ত্র যত উন্নত হচ্ছে, তত বিশেষ বিশেষ কিছু অপারেশন প্রায় রিডান্ডেন্ট এবং অবসোলেট হয়ে যাচ্ছে। সোজা বাংলায় বললে অতটা প্রয়োজনীয় নয়, ইলেকটিভ, আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও না করতে পারেন, এরকম জায়গায় চলে যাচ্ছে। এর মধ্যে আমি ওই যে প্রথম টনসিলের অপারেশনের যে উদাহরণ দিলাম, কেন? যে যখন টনসিল অপারেশন হতো তখন টনসিলের জন্য মুখে খাওয়ার ভালো ওষুধ, চিকিৎসা আবিষ্কার হয়েছিল না, সেই জন্য টনসিল কেটে দেওয়া হতো। তারও আগে, এটা টনসিলের কথাটা হচ্ছে 1950 সালের পরের কথা বলছি, প্রায় 1970 পর্যন্ত চলেছিল, তারপর আর হয় না, কারণ ভালো চিকিৎসা বেরিয়ে গেছে। তারও আগে, হ্যাঁ, তারও আগে কি হতো, ওই যে উনি বললেন না যে গ্যাস্ট্রিক আলসার, সেইটার জন্য প্রচুর মানুষের দেখবেন আগেকার দিনের এই ওই 60 সাল, 65 সাল, 70, 75 সাল পর্যন্ত, মানে প্রচুর মানুষের এখানে লম্বা করে কাটা দাগ। কেন কাটা দাগ? কারণ মানে ডাক্তারবাবুরা যেভাবে বোঝাতেন, আমরা তো সবসময় সবকিছু মানে ইংরেজি বই পড়ে অভ্যস্ত, ওই জন্য আমরা আমাদের নিজের ভাষায় বোঝাতে একটু অসুবিধা হয়। মূল কথা হচ্ছে যে আলসার হয়েছে, অনেকে এরমভাবে বুঝতো যে আলসার থেকে খুব রক্তপাত হচ্ছে, অনেকে মনে করতো আলসার ঘা হয়ে একদম ফুটো হয়ে গেছে। যে কোনো কারণেই হোক, অপারেশন করে কিছুটা স্টমাকের অংশ, পাকস্থলীর অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। নানা ধরনের এরকম অপারেশন ছিল, আমাদের অনেক পড়তে হতো, কোনটা পার্সিয়াল গ্যাস্ট্রেক্টমি, কোনটা টোটাল গ্যাস্ট্রেক্টমি, কার সাথে ভেগোটমি, ভেগাস নার্ভ কাট কেটে দিতে হয়, অনেক নোট করে ছবি এঁকে পড়তে হতো। এখনকার দিনে উন্নততর চিকিৎসা ব্যবস্থার ফলে এই কাটা দাগওয়ালা আর পাবেন না, ওই অপারেশন ওইভাবে আর করাই হয় না, উঠে গেছে। ঠিক, আমি এই কথাগুলো বলছি কেন, আমি আপনার প্রসঙ্গে আসছি ওই জন্য, এটা উপক্রমণিকা তৈরি করছি। এছাড়া 1928 সালে, 30 সালে, মানে টিবি রোগের জন্য এই আমাদের ফুসফুস, একটা ফুসফুস কেটে বাদ দিয়ে দেওয়া, এই অপারেশন প্রচন্ড চালু ছিল, কারণ টিবির ওষুধ আবিষ্কার হয়েছিল না। সেগুলো এখন ইতিহাস, উঠে গেছে, মানে গল্পের বইয়ে পড়তে হয়। এখনকার দিনে ডাক্তাররা তো এই ব্যাপারে কিভাবে অপারেশনটা করতে হয় সেটাও বোধহয় পড়তে হয় না এখন। আমাদের শেষ বোধহয় জেনারেশন আমরা পড়েছি, যদিও আমাদের সময় ওটা প্রায় উঠে গিয়েছিল। এতগুলো কথা বলছি এই কারণের জন্য, কালের নিয়মে যত মেডিকেল সায়েন্স উন্নতি হচ্ছে, তত বিভিন্ন চিকিৎসা, যেগুলো আগে অপারেশন করতে হতো, অপারেশনই চিকিৎসা ছিল, সেগুলো আস্তে আস্তে আর অপারেশন বিনা ওষুধে ঠিক হচ্ছে। এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমি আর একটা দিয়ে শেষ করবো, তাহলে আজকে আমি তো যখনই বলি দেখি যে 1 মিনিটে 40 মিনিট সময় চলে যায়, ওই জন্য। দেখুন, যারা পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি, প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার জন্য, মিডল লোব অফ প্রস্টেট বেড়ে গিয়ে আরও কষ্ট, অসুবিধে, ভবিষ্যতের ক্যান্সার, এইসব হওয়ার জন্য বিশেষ ধরনের অপারেশন চালু ছিল। তো সেই অপারেশন কখনো তলপেট ফুটো করে বা কখনো পেনাইল রুটে করা যেত, ইউরেথ্রাল রুটে করা যেত। তো সেই অপারেশনও প্রায় এখন আগের থেকে অনেক 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 কমে গেছে। এই কথাগুলো বলছি এই কারণের জন্য যে প্রতিটা ক্ষেত্রে উন্নত ইঞ্জেকশন, মুখে খাওয়ার ওষুধপত্র এইসব বেরিয়ে যাওয়ার ফলে এখন আর ওই অপারেশন অত করতে হয় না। এইবার আপনার জায়গায় আসি। দেখুন, আপনার একবারও মনে হচ্ছে না যে আমি তো ব্যথা কমাবার জন্য অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করেছি, মানে অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়েছি, তাহলে এখন ব্যথা হচ্ছে কেন? এই প্রশ্ন কি আপনার মনে এসছে শিল্পী দেবী? মানে আপনার কন্যার ক্ষেত্রে বলছি আর কি।
তাহলে তার উত্তরটা কি পেয়েছেন? বুঝতে পারছি না ডাক্তার, সোনোগ্রাফি করালাম, না সোনোগ্রাফি না, পেটটা ঘুরে ঘুরে না না ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে কি উত্তর পেয়েছেন যে ডাক্তারবাবু আমি তো অ্যাপেন্ডিক্সেক্টমি করালাম ব্যথা কমাবার জন্য, কিন্তু ব্যথা তো আগের থেকে বেড়েছে বা একই রকম আছে, তো কেন সেটা? সেটা বলিনি। ও সেটা বলেননি, তো একটু জিজ্ঞাসা করতে হবে। সবাই একটু আপনারা আপনাদের জিজ্ঞাসার চৌহদ্দি এবং সাধারণ জ্ঞান বাড়াবার চৌহদ্দি ওইটাকে একটু এক্সটেন্ড করতে হবে। আমার এতদিনের পরিশ্রম তাহলে সার্থক হবে। কারণটা বলি, অ্যাপেন্ডিক্স আগেকার দিনে যখন খুব ভালো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল না, এবং আমাদেরও আমরা যতটা পড়তাম জানতাম সেখানে কিছু খামতি ছিল, তো আমরা মনে করতাম অ্যাপেন্ডিক্স এমন একটা অর্গান যার তো কোনো প্রয়োজন নেই, ওটা একটা এমন অর্গান, তাহলে আমাকে এমব্রায়োলজি বলতে হয়, আমি বলছি না, মানে ওটা একটা কালডিস্যাক বলি আমরা, মানে একটা অন্ধ গলির মতো জিনিস যেখানে ময়লা জমা হতে পারে এবং জমা হয়ে সেখান থেকে ইনফেকশন হওয়ার খুব ভালো সুযোগ আছে। এটা আমি তখনকার কনসেপ্ট বলছি, এখনকার নয়, এখন এই কনসেপ্ট বদলে গেছে। আমি এখন যা বলছি আমার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু এটা এখনকার কনসেপ্ট নয়, আমরা যখন পড়েছি তখনকার কনসেপ্ট বলে দিই। মানে এইটুকুনি শুনে মনে করবেন না আমি যেটা বলছি ওটা ঠিক, আগে আমরা মনে করতাম ওটা ঠিক, এখন মনে করছি না ওটা ঠিক নয়, এটা পরিষ্কার করে দিচ্ছি। অতএব ওইটা দেখে লাভ নেই, ওইটা বলতে ওই অ্যাপেন্ডিক্সটা যেটা ফুলে যাচ্ছে। এবং তখনকার দিনে একটা অদ্ভুত কথা প্রচুর পেশেন্টের মধ্যে শুনতাম, অত্যন্ত আতঙ্কিত হয়ে পেশেন্ট চেম্বারে ঢুকলো, ডাক্তারবাবু আমার রুগীটাকে এক্ষুনি ভর্তি করতে হবে, আপনি একটু বন্দোবস্ত করে দিন। আমি কেন? বললো ডাক্তারবাবু আরেকজন কাউকে দেখিয়েছেন বা অন্য কেউ বলেছে যে ওর অ্যাপেন্ডিক্সটা এক্ষুনি বাস্ট করবে। হ্যাঁ, আমাকেও তাই আপনার বলেছিল অ্যাপেন্ডিক্স বাস্ট করবে? হ্যাঁ, তখন আমার মাঝে মাঝে মনে হতো না, আমি পরে করাবো একদিন পরে, বলছে যে না এখনই বাস হবে, এক্ষুনি বাস্ট। ভয় করে না কেন, আমার তখন মাঝে মাঝে মনে হতো, আমি রুগীদের সাথে শেয়ার করতাম না খুব কাছের রুগী ছাড়া, যে এটা কি এটা বোম নাকি যে ভেতরে ঢুকে আছে যে কোনো সময় বাস্ট করবে। অ্যাপেন্ডিক্স বোম নয় মশাই, ওইভাবে বাস্ট করে না, এগুলো হচ্ছে কথার কথা। কেন কে আবিষ্কার করেছিল এসব কথা আমি জানি না, কিন্তু প্রচন্ড চালু কথা অ্যাপেন্ডিক্স বাস্ট করবে। তো যাই ঘটুক না কেন এখনকার দিনে ওষুধের চিকিৎসা ঠিক করা যায়, এটা প্রথম। আর দ্বিতীয়ত আপনি নিজেই বলছেন যে ওটাতে ব্যথা কমলো না, ব্যাপারটা হচ্ছে এই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে, কারণগুলো বললে আর শেষ হবে না, এবং বেশিরভাগই নন মেডিকেল কারণ, মানে এই ডাক্তারের সাথে সম্পর্ক নেই, সেটাকে আপনি যেভাবে ভাবুন না কেন, কারণে আমরা যে অপারেশন হয়তো না করলেও নয় সেই অপারেশন করি। তো সে এই একটা মানে এথিক্যাল দিক আছে, এথিক্সের দিক আছে, এই নিয়ে আমি আলোচনায় যাব না, কারণ এটা তো অযথা নিজেদের কলিগদের সাথে সংঘর্ষ বাঁধে এবং অযথা শত্রু তৈরি হয়, আমি ওদিকে যাব না। আমি শুধু এই একটা কথা বলে শেষ করব, আপনারা যে কোনো ব্যাপারে, যেমন মামলায় কোনো কিছু করার আগে আপনার সেকেন্ড ওপিনিয়ন নেন না, একটা বড় একটা মামলায় ধরুন আপনার অনেক কিছু ইনভলভ আছে, আপনি সেকেন্ড ওপিনিয়ন নেন, মামলা দ্বিতীয় একটা উকিলের ওপিনিয়ন নেন, তেমনিও অপারেশন করবার আগে ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড বা থার্ড ওপিনিয়ন নেবেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়নের কথা বলছি, সেকেন্ড বা থার্ড ওপিনিয়ন নেবেন। এখনকার দিনে কি গল ব্লাডার, কি অ্যাপেন্ডিক্স, টনসিল তো ছেড়েই দিন, এছাড়াও আরও বেশ কিছু কিছু জিনিস আছে, সেই সব ক্ষেত্রে অপারেশন করা অনেক ক্ষেত্রেই অ্যাবসলিউট নেসেসিটি নয়, আপনার স্ব ইচ্ছা। এবং যদি অপারেশন করতে হয় আপনাকে ডাক্তারবাবু দুটো দিকই বলে দেবে যে ভাই এই অপারেশন করে মনে করবেন না যে আপনার ব্যথা কমে যাবে, এরপরে ব্যথা হতেও পারে, এর এই এই সুবিধা আছে, এই এই অসুবিধা আছে, এবার আপনি চাইলে করুন, এরমভাবে যদি বলেন দ্যাটস কারেক্ট। কিন্তু যদি কেউ বলে এক্ষুনি অপারেশন না করলে বাস করে যাবে, ওটা একটু মানে মানে নিজের রং চড়িয়ে। সেলাই করে এনেছিলাম, হ্যাঁ হ্যাঁ 7 দিন আগে সেলাই খুলে গেছিল। হ্যাঁ, আচ্ছা তখন ওই কাঁচা সেলাইয়ের মধ্যে সেলাই দিছিল, তখন আমার মেয়ে খুব যন্ত্রণা করেছিল। আচ্ছা না না আপনার কি আবার ওই কাঁচার মধ্যে সেলাই দিই, তখন মেয়েটা ছটফট করছিল। না ওইটা নয়, অপারেশন কি পেট কেটে করেছিল না ফুটো করে করলো? না, পেট কেটে। ও আচ্ছা আচ্ছা, না এখনকার দিনে তো অনেক বড়। ওহো, তো পেট কেটে তো এখনকার দিনে তো করতেই হয় না তো ফুটো, যাই হোক যা হয়েছে হয়েছে। তো এইটা একটা দিক গেল, তাহলে এবার আমার দিক দিয়ে আপনার সলিউশনটা বলার দিকটা দেখুন। মূল অসুবিধে আপনার কন্যার ক্ষেত্রে ওর জিআই মুভমেন্টের মধ্যে রয়েছে। এই কথাটার মানে হলো যে ইন্টেস্টাইন, আমাদের যে
পরিপাকতন্ত্র, সেটাকে যদি একটা নল ধরেন, এরকম একটা নল ধরেন, নল না এরকম নয় কিন্তু, এরকম পেঁচানো, বড় ছোট বিভিন্ন বিভিন্ন পেঁচানো, সেটা মুভ করে নিজে থেকে, সেটা মুভ করে এবং তার ভেতরে খাবারের যে অংশ সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। তো ওই মুভমেন্টে প্রবলেম রয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো কারণে, কারণ তো আমি জানি না, কারণ আমি আপনাকে চিনি না, জানি না আপনি কন্যাকে খেলাধুলা করতে হয় এনকারেজ করেন না, বা ও সময় পায় না। আমি জানি না ঠিক বলছি কিনা, আপনি বলুন। হ্যাঁ, খেলাধুলা করে না। হ্যাঁ, তো এটা কি একটা খুব একটা মানে ভালো লাগার কথা যে কোন মানে আমি বলছি যে আমার মেয়ে খেলাধুলা করে না, খেলাধুলা করার বলছে, খেলাধুলা না করলে তো অসুখ বিসুখ হবে। হ্যাঁ, আমি বলি একটু হাঁটাহাঁটি কর। একটু হাঁটাহাঁটি কেন, আরে বাবা, অন্য মেয়েদের সাথে নানা রকম খেলাধুলা তো করা যায়, মানে কিছু না হলে, মানে এটা কিছু মনে করবেন না, পুরোনো দিনে তো চুক কিতকিত খেলতো, বা কে কাকে হতো হতো না, হ্যাঁ, আমরা কাবাডি খেলছি। আপনার কাবাডি খেলতেন, চুক কিতকিত খেলতেন, হ্যাঁ, ছোটবেলায়। ডাঙ্গুলি খেলেননি? ডাঙ্গুলি আমরা খেলেছি, হ্যাঁ, হ্যাঁ, ডান্ডা গুলি। ডান্ডাগুলি আপনারাও খেলেছি, তা মেয়ে কেন খেলে না ঠিক আছে, ওকে বলি একটু। কি জানি না। এবার আপনি নিজের সাথে তুলনা করুন, আপনার অসুখ বিসুখ ছিল এরকম কিছু? না, আমার কোনো ক্ষতি নেই। তাহলে উত্তরটা পেয়ে গেছেন। শক্তি নেই। একদম সাংঘাতিক শক্তি, আমাদের প্রত্যেকটা মায়েদের মধ্যে এরকম সাংঘাতিক শক্তি আছে। আমাদের থেকে আমার মা তো বেশি শক্তি। হ্যাঁ, বেশি শক্তি। তো আসল কারণটা হচ্ছে কি, এর মধ্যে কে কিভাবে আমাদের মাথা গুলিয়ে দিয়েছে, ভুল বুঝিয়েছে, কিছুটা টিভি, কিছুটা সোশ্যাল মিডিয়া, আর কিছুটা অন্য কিছু, যে পড়াশোনা করতে হবে, এইভাবে লিখে পড়াশোনা করতে হবে। পড়াশোনার অর্ধেক পড়াশোনা হচ্ছে মাঠে, গায়ের শক্তিতে। আপনি যে কত জোরে দৌড়চ্ছেন, সেই দৌড়ানোর জোরের ওপর আসল পড়াশোনা। এই জোর, এই শক্তি, এই ক্ষমতা যদি না থাকে, শুধু বসে বসে আপনি যদি পড়েন, তাহলে আমার সেই নৌকোর মাঝির কথা মনে পড়ে যাচ্ছে। ওইটি বলে তারপর আপনার আর একটা কথা বলে আপনার বক্তব্য, মানে আপনার সম্বন্ধে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। কেটে অপারেশন হয়েছে এরকম? আসলে সেটাই আমি বলতে চাইছি, যখন আপনি খেলাধুলা করবেন, চুকিতকিত খেলবেন, ডাঙ্গুলি খেলবেন, দৌড় করবেন, একটু ঝগড়াঝাটি মারামারিও করবেন, ছোটবেলায় যা হয় বন্ধু বান্ধবদের সাথে, আপনার ইমিউনিটি প্রচন্ড বৃদ্ধি পাবে, আপনার শক্তি ক্ষমতা বৃদ্ধি পাবে, যে কোনো জিনিস বুঝে নেওয়ার ক্ষমতা বেশি থাকবে, এবং বুঝে নেওয়ার সাথে যে কোনো জিনিস জুঝে নেওয়ার ক্ষমতা বেশি থাকবে। আমি ওই যে ছোট্ট উদাহরণটা দিতে যাচ্ছিলাম, মনে আছে, সেই নৌকায় এক পণ্ডিত উঠেছেন, মাঝিকে জিজ্ঞেস করছেন, তুমি এইটা জানো, ওইটা জানো, কি করে সূর্য এদিক থেকে ওদিকে যায়, চাঁদকে। ও বলছে কি, আমি জিম করবো, সেটা করা কি ভালো? আমি উত্তর দিচ্ছি, কি করে চাঁদগুলো, চাঁদ, তারাগুলোকে কোন দিকে কিভাবে যাচ্ছে বোঝা যায়, বিরাট বিরাট অঙ্ক জিজ্ঞেস করছে। তো মাঝি হাঁ করে বলে, তা আমি তো, করা ঠিক না, না, দেখো। না আমি বলছি, আমি উত্তরটা আগে কথাটা শুনুন। তো মাঝি হাঁ করে শুনে বলে, আমি সব কিছুই জানি না। তখন সেই পণ্ডিত বলছে, তুমি এত অজ্ঞ, তোমার দ্বারা কি হবে। এরপরে প্রচন্ড ঝড় উঠেছে। তো ঝড় ওঠার পরে নৌকো প্রায় ডুবু ডুবু ডুবু। তো সেই সময় মাঝি জিজ্ঞেস করছে, নৌকা ডুবে গেলে পণ্ডিত মশাই আপনি সাঁতরে পারে উঠতে পারবেন তো? পণ্ডিত মশাই বললেন, না, আমি সাঁতারটা তো জানি না। তখন মাঝি ভাবছে, তাহলে তো আপনি প্রাণে মারা যাবেন। এই অ্যানালজিটা পৃথিবীর সব জায়গায় চলে। অর্থাৎ আপনি যদি শক্তিবান না হন, খেলাধুলা না করেন, দৌড়তে না পারেন, আসল জায়গায় আপনার ওই পড়ার জ্ঞান কাজে দেবে না। আর আপনি যদি সাইকেল চালাতে জানেন, সাঁতার কাটতে জানেন, মিনিমাম অ্যাটলিস্ট 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে পারেন, 2 কিলোমিটার জগ করতে পারেন, যে কোনো জায়গায় আপনি এগিয়ে থাকবেন, পড়াশোনার জায়গাতেও আপনি এগিয়ে থাকবেন। এবার আপনার প্রশ্ন, জিম করতে বলছে, জিম লোকে বলে জিমে কি করতে বলছে সেটা আগে আপনি ঠিক করুন। এবং জিম করতে হলে তো কোনো জায়গায় গিয়ে করতে হবে। আগে দেখুন, যে বাড়িতে থাকে, যে অঞ্চলে থাকে, সেইখানে এমন কিছু করা যায় কিনা যেখানে রেগুলারলি কিছু খেলাধুলা, যদি কিচ্ছু না করতে পারে, সকালে ভোর 5টা থেকে 6:30টার মধ্যে 5 কিলোমিটার শুধু হেঁটে আসতে পারে কিনা। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সকালে না হাঁটতে পারলে সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6:30টার পর। বললো, যা, ও হেঁটে আসবি। না, হেঁটে আর শুধু বললে চলবে না, প্রথমে ওর একটা জুতোর বন্দোবস্ত করতে হবে। এমন একটা জুতো পরতে হবে যেটা হাঁটার উপযোগী। এটা মন দিয়ে শুনবেন, তা নাহলে ওই 2 দিন পরে বলবে পায়ে ব্যথা করছে। আমাদের মানুষের পা শক্ত, এই যে সিমেন্ট করা বা পিচ ঢালা রাস্তা, এই সব জায়গায় চলার উপযোগী নয়। আমরা নরম মাটিতে হাঁটার জন্য পাটা আসলে তৈরি হয়েছিল।
সেইভাবে আমরা তৈরি, অর্থাৎ শক্ত জায়গায় হাঁটবার জন্য অবশ্য আমাদের জন্য বিশেষ ধরনের জুতো থাকা দরকার। এই জুতো যতক্ষণ না অ্যারেঞ্জ করছেন, মেয়েকে আপনি যদি বলেন ওটা ঠিক হবে না, ঠিক আছে? আর এখনকার দিনে সবার কাছে মোবাইল আছে, মোবাইলে একটা হাঁটার অ্যাপ ডাউনলোড করতে বলবেন, যাতে ও নিজে কতটা হাঁটছে সেটা আপনি নিজে প্রত্যেকদিন দেখতে পারেন, বা ও শেয়ার করতে পারে আপনার সাথে বা ওর একটা গ্রুপে, যাতে সবাই দেখতে পায় ও আজকে কতটা হাঁটলো, কত কিলোমিটার স্পিডে হাঁটলো। এটা 1 পয়সা খরচা হয় না, কিন্তু এটা খুব একটা ভালো উপায়, ঠিক আছে? তো এইবার আপনার স্পেসিফিক চিকিৎসার জায়গাটা যাই। যে কারণে আপনি বললেন ওর পাইলস আছে, রক্তপাত হচ্ছে, এই সমস্ত জিনিস একটা দিকে নির্দেশ করছে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি, আমি জানি না, দেখিনি, ওর বোধহয় ফ্যাটি লিভার শুরু হয়েছে। এবং মানুষের মধ্যে একটা অত্যন্ত ভুল ধারণা আছে, মানে কি, আমি কিছুতেই সেটা দূর করতে পারিনি, সেটা হচ্ছে পাইলসে রক্ত পড়ছে কেন না, পায়খানা শক্ত হয়ে গেছে, এবং তারা মানে পাগলের মতো পায়খানা নরম করার ওষুধ খেয়ে যায় এবং নিজে থেকে। তাই জন্য খবরের কাগজে এক গাদা অ্যাডভার্টাইজমেন্ট। আসল কারণটা হচ্ছে, রক্ত পড়ার আসল কারণ হচ্ছে ইন্ট্রাহেপাটিক প্রেশার বৃদ্ধি পাওয়া। আমাদের যেমন ব্লাড প্রেশার আছে হার্ট, আমার লিভারের মধ্যে সেরকম লিভারের একটু মানে আলাদা একটা প্রেশার আছে। তো সেই প্রেশারটা আসল কারণ হচ্ছে সেই প্রেশার। তো সেইটা যদি বেড়ে যায় তো তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। তো চিকিৎসা করে সেটা না কমিয়ে শুধু ওই শর্টকাট রাস্তা পায়খানা নরম করতে গেলে আসল বিপদ ওখান থেকে শুরু হয়। বলা রইল আপনাকে, আশা করি কিছুটা বুঝেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করলে আমি উত্তর দেবো। আমি এখানে বলি না, আমার মনে হয় আপনি যেখানে আছেন ওখানেই ডাক্তার দেখিয়ে আপনার কন্যা সুস্থ হবে। যদি কোনো অসুবিধা থাকে, এখানে বলতে নৈহাটিতে তো আমি থাকি না। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় তো অবশ্যই থাকি, কলকাতায় থাকি, নৈহাটিতে থাকি না। ঠিক ঠিক, অবশ্যই না, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি আমার হেল্পলাইনে ফোন করলে কেউ না কেউ ধরবে। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি। ঠিক আছে, আপনি ভালো থাকুন, আপনার কন্যা ভালো থাকুক, এবং আগামী 2 দিনের মধ্যে খেলাধুলা শুরু করুক, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আমার ফোনটাকে অফ করি, তাহলে। হ্যাঁ, তো যেটা সব থেকে বলার কথা, সব থেকে ইম্পর্টেন্ট বলার কথা, সেটা আমি বলি। আচ্ছা, আর একটা ফোন নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। আমি ডক্টর সরকার লাইনে আছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অভয়বাবু বলুন। হুম হুম তার জন্য আমি একটা মানে স্ক্যান করিয়েছিলাম একটা, যাতে আমার লাম্বার স্পন্ডিলাইসিস লেখা আছে কনফিউশনে, স্ক্যানটা করিয়ে এনেছি। রিপোর্টে লাম্বার স্পন্ডিলাইসিস লেখা আছে কনফিউশনে, আর লেখা আছে মিনিমাল ডিজেনারেটিভ চেঞ্জেস আর সিন ইন L4 and L5। তো এটার জন্য কি করা উচিত, এখন আমার কি করা যাবে? এদের দুভাবে ভাবতে হবে। দেখুন, আপনি তো বললেন যে ঘুম থেকে ওঠার সময় আমার ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আমি হাঁটতে শুরু করে দিই কিছুক্ষণ পরে ব্যথা থাকে না। এক্স্যাক্টলি। এই যে আপনি স্ক্যানটা করিয়েছেন, তো ডাক্তারবাবুকে আগে দেখিয়েছেন তো? তখন আমি স্ক্যান করাতে পারিনি, আমি সবে বাড়িয়ে এসেছি, তারপরে আমি স্ক্যানটা করিয়েছি, মানে এক্সরেটা করিয়েছি। তোমাকে তখন বলেছিল যে এক্সরে করিয়ে নেবে একটা গিয়ে, আমি এক্সরে করাতে তখনই আমার রিপোর্টে এই জিনিসটা এসছে, এখন জাস্ট এসছে। হ্যাঁ, তো আপনি যা কাজ করেন সেই কাজের ফাঁকে বা সেই কাজের সূত্রে মোটামুটি 8 কেজি কি 10 কেজি কোনো ওজন এইভাবে তুলতে হয়েছিল। ও, ইঞ্জিন রুমে, আমি জানি। শুধু তাই নয়, ওখানে টেম্পারেচারও মানে বেশ ভালো, 35 ডিগ্রি 34 ডিগ্রি, 34-35 ডিগ্রি এমনি অ্যাভারেজ, হয়তো একটু বেশিও হতে পারে। প্রথম কথা হচ্ছে, আগামী 6 মাসের জন্য 2 কেজির বেশি ওজন
তোলা যাবে না। আপনি যে ইনভেস্টিগেশনটা করেছেন ওটাকে ঠিকঠাক করে প্রিজার্ভ করে রেখে দিন, ওই দিকে চিন্তা পড়ে। প্রথম যাবে না। দ্বিতীয় হচ্ছে বাড়ির কাছাকাছি ডাক্তারবাবু যিনি আছেন, অথবা মানুষের এরকম চিন্তা যে কোমরে হাড়ের ডাক্তারবাবু মানে অর্থোপেডিক সার্জন, হ্যাঁ যদি কোনো অর্থোপেডিকের ডাক্তারবাবুকে হয় বা বাড়ির কাছাকাছি হয় তার একটা পরামর্শ নেওয়া উচিত, কিন্তু আগে ওজন তোলাটা বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, এটা আমি জানি না, আগে আপনাদের ট্রেনিং এর একটা ইয়ে ছিল যে পজ অ্যান্ড পশ্চার, মানে কিভাবে যদি ওজন তুলতে হয় নিচু হবে কি করে, পা কোথায় দেবো, এইসব কোনো শেখাতো, এখন শেখায়? ওই প্রসিডিওর ফলো করেন? ওই একদম ওইভাবেই লেগে গেছে আপনাকে একদম। ওজন নেওয়া যাবে না। আর এখানে আর একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা বলি, যদিও আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা কম, কিন্তু বলে রাখতে হবে যেহেতু সবাই অনুষ্ঠান শুনছেন। যাদের বাতের রোগ আছে, বাতের রোগ আছে কথাটা শুনলেই লোকে সবসময় মনে করে কই আমার তো হাড়ের যন্ত্রণা নেই। লোকে বাতের রোগ বলতেই না এই জয়েন্ট পেন বোঝায়, এটা বোঝায়। আসলে আমরা ডাক্তারবাবুরা বাতের রোগ বলতে একটা বিশেষ দেহের মধ্যে চলা একটা বিশেষ অবস্থাকে বুঝি, যার অনেক পরে এইসব জায়গায় ব্যথা হয়। তার আগে থেকে হার্টকে, লাংসকে, কিডনিকে আস্তে 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 করে সেটা এফেক্ট করে। আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে রিউম্যাটিজম বলি, রিউম্যাটিজম। কাজী বাংলায় বাতের রোগ বললে লোকে যে ব্যথা ভাবে না, সেটা হচ্ছে রিউম্যাটিজমের অনেক পরের অবস্থা, আগে অন্য অন্য সিস্টেমগুলো এফেক্ট করতে শুরু করে। তো ঈশ্বর না করুন আপনার একবার ডাক্তারবাবুকে দেখিয়ে ওই পরীক্ষাটা করে নেওয়া দরকার। মানে খুব সোজা আমরা বলি RH ফ্যাক্টর করা এবং ASO টাইটার করা, এইটুকুনি। এছাড়াও আরও অনেকগুলো পরীক্ষা আছে, এখনকার দিনে তো অনেক অনেক বেরিয়েছে, কিন্তু বেসিক মিনিমাম ওইগুলো যেন আপনার ঠিক আছে এইটা আগে দেখে নিতে হবে। তো আপনি একজন আপনার বাড়ির কাছাকাছি ডাক্তারবাবু বা অর্থোপেডিক সার্জনের সাথে কাইন্ডলি একটু মতামত নেবেন এবং দরকার হলে তাকে ওইটা দেখাবেন। কিন্তু প্রথম ব্যাপার সেটা নয়। প্রথম হলো 2 কেজির বেশি ওজন আমি নেবো না। এবং সব থেকে মানে আমি তো মানুষ কিভাবে হাঁটাচলা করে অনেক দিন ধরে দেখছি, তাতে ওই যারা এখনো শাওয়ারেও স্নান করেন তাদেরও একটু অভ্যেস আছে যে মগে করে জল নিয়ে 1 বালতি জল এদিক ওদিকে একটু ঢালা। শাওয়ার চলছে কিন্তু তারপরেও অনেকের অভ্যেস আছে। তো 1 বালতি জলের ওজন কিছুতেই 5 কেজির কম নয়, ওটা মনে করে দিলাম। আমি কিন্তু বলেছি 2 কেজির ওপরে ওজন নেওয়া যাবে না। এইটুকুনি করুন। এবং বিছানা থেকে যখন উঠবেন খুব ধীরে ধীরে উঠুন, এবং কোনো রকম ব্যথার ওষুধের ভূমিকা এখানে নেই, এটা ক্লিয়ার এবং একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। ব্যথার ওষুধ খেয়ে এটা কমাবার চেষ্টা করবেন না, ঠিক আছে? এর পরেও প্রশ্ন থাকলে আমাকে ফোন করলে আমি উত্তর দেবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এইবার যেটা নিয়ে আলোচনা, আমি সেই বলেছিলাম যে পেটের রোগের সাথে হার্টের রোগের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এইসব ফোনগুলো আসলো, এবং সেখানে আমি একটা জায়গা খালি বাদ রেখে গেছিলাম। বাদ কেন রেখে গেছি? কারণ ওটা অত্যন্ত মানে টেকনিক্যাল, বোঝার ব্যাপারে বেশ শক্ত। তো আমি চেষ্টা করি কতটা সোজা করে উদাহরণ দিয়ে বোঝানো যায়, আমি ওই জায়গায় যাব। দেখুন, আমরা যা খাওয়া দাওয়া করি না, যাই খাওয়া দাওয়া করি না, পেটের ব্যাপার বলতে খাওয়ার ব্যাপার আসে। খাওয়ার ব্যাপার আসলেই যা খাওয়া দাওয়ার করি সেটা তো আমাদের সোজা বাংলা কথায় শরীরে লাগার জন্য। শরীরে লাগা বলতে কি বোঝায়? মানে আপনাকে হিন্দিতে পোষণ, বাংলায় পুষ্টি। তো খাবারের মধ্যে যেটা পুষ্টি আছে সেটা আপনার দেহের মধ্যে গিয়ে আপনাকে পুষ্ট করবে, আমরা এইটুকুনি জানি। এবং এর পরের ব্যাপারটাও খুব সোজা, সবাই জানি, তারপরে শক্ত হতে শুরু করবে। তো ধরুন খাবারের মধ্যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, মিনারেলস আছে, সব কিছু এগুলো আমাদের দেহের জন্য দরকার। আমি একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। বলছি যে আমার পড়ে গেছিলাম 5 মিনিট করে, হ্যাঁ, তা আমার শোল্ডারের ব্যথা আমি এক্সরে করেছি, কিন্তু কোনো হয়নি, ফ্র্যাকচার নেই, কিন্তু শোল্ডারের ব্যথাটা কিন্তু আপনার আসছে এখনো, 1 মাস হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আমি বাপি চ্যাটার্জি বলছি। বাপি চ্যাটার্জি? হ্যাঁ, হ্যাঁ, কোত্থেকে? বর্ণবতী।
বরানগরে। আপনি কিভাবে পড়ে গেলেন? আমি পাবলিক করে পড়ে গেছিলাম, মানে ওই জলটা ওই টাওলা। হ্যাঁ, মানে পড়ে গিয়ে বসে গেলেন না পড়ে গিয়ে শুয়ে পড়লেন? না, শুয়ে পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সঙ্গে সঙ্গে উঠলেন না আধ ঘন্টা? একটুখানি পরে উঠলাম, মানে আমি না না যে আপনার ওই করেছি, আপনার শুয়ে পড়েছিলাম, তারপর আস্তে করে উঠলাম। হ্যাঁ, উঠে তারপরে আপনার বরফ দিয়েছিলাম একটু পরে। খুব ভালো করেছেন, ঠিক ঠিক ঠিক। এখন কষ্ট কি আছে? আর কষ্ট আছে, মন হাত পা তুলতে পারছি, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওই আপনার শোল্ডারের ব্যথাটা এখনো রয়েছে। আপনার কত বয়স? আমার বয়স আপনার 56। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক ঠিক। কোনো এক্স রে করেছেন? হ্যাঁ, আমি এক্সরে করেছি, এক- ফ্র্যাকচার টাঙাচ্ছিলাম। আচ্ছা আপনার শোল্ডারের ব্যথাটা কিন্তু আপনার মানে ভোরবেলার দিকে টাঙা দেয়, মাঝখানে টাঙা দেয়, মানে হাতটা আমি অনেকক্ষণ কন্টিনিউ মানে তুলতে পারি না বেশিক্ষণ। এমনি তুলতে পারি, কিন্তু মানে আপনার অনেকক্ষণ থাকতে গেলে হাতে ওখানটা লাগে আপনার, ঠিক ঠিক ঠিক। যেখানটা ফাইল হয় হ্যাঁ হ্যাঁ শোল্ডারে। ঠিক ঠিক। যে এক্স রে করেছেন তাতে মানে আমাদের বাংলা কথায় হাড় সরু দেখায় না তো? এক্স রে যিনি করেছেন রিপোর্টে এরকম তো বেরোয়নি যে হাড় একটু সরু আছে, মানে সোজা কথা ক্যালসিয়াম কন্টেন্ট কম আছে এরকম কোনো কিছু বলেননি তো কেউ? আচ্ছা, না না, সেটা কিছু বলেনি। তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আগে সেরাম ক্যালসিয়াম লেভেল দেখান, সিরাম ভিটামিন D3 পরীক্ষা করার দরকার। যদি এই দুটো ঠিক থাকে তাহলে শুধু একটু বিশ্রাম করে একটু মালিশ করে কয়েকটা ব্যায়াম করে এই ব্যথা একদম সেরে যাবে। আর যদি কিছু লাগাতে হবে বা কিছু করতে হবে? ওই তো বললাম যে বিশ্রাম করে মালিশ করে ব্যায়াম করে, তিনটে জিনিস বললাম। হ্যাঁ, ওই ওষুধের নাম আমি এক্ষেত্রে বলবো না। আর কেন বলবো না, কেন এই যে আমি টিভি অনুষ্ঠানে বা অন্য কোনোভাবে রুগী না দেখে ওষুধের নাম বলা আনএথিক্যাল। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন বা পরে আমার হেল্পলাইনে ফোন করুন, আমি নিশ্চয়ই বলবো। বাট আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আর এছাড়া যে জিনিসটা করা, আমি এক্সরে করেছিলাম, আমাকে এমনি ওষুধ দিয়েছে, আমি মানে সেরকম ভাবে এখনো খাইনি। হ্যাঁ আপনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন তো? হসপিটালে। হ্যাঁ হসপিটালে ডাক্তারবাবুই তো দেখেছেন। হ্যাঁ, তাহলে সেই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওই যে দুটো পরীক্ষা বললাম, সেরাম ক্যালসিয়াম অ্যান্ড সিরাম ভিটামিন, আসলে যেটাকে রোগা বলছি ওটা হচ্ছে কথ্য ভাষা। আপনাকে বোঝাবার জন্য বলছি, ও কথাটা ঠিক নয়, কথাটা ভুল কথা। আসলে মানুষ যাতে বুঝতে পারে ওই জন্য আমি বললাম যে এক্সরেতে কি হাড় সরু ধরা পড়েছে, এটা মানে মানুষের কথ্য ভাষা, ওই জন্য ব্যবহার করলাম। আসল কথাটা হচ্ছে আমরা যেটা বলি যে বনি ম্যাট্রিক্স বা ক্যালসিয়াম বনি ম্যাট্রিক্স, সেটা ঠিক আছে কিনা। অর্থাৎ ওই কথার সারার্থ হলো যে সিরাম ক্যালসিয়াম লেভেল এবং সিরাম ভিটামিন D3 লেভেল পরীক্ষা করানো, সেইটা কম আছে না নর্মাল আছে। যদি কম থাকে সেটাকে কারেক্ট না করে আপনি যাই করবেন আপনার প্রবলেম সলভ হবে না। তো ওইটা যে করতে হলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওই পরীক্ষা করে নিয়ে তারপরে নেক্সট স্টেপ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ কাইন্ডলি আমি তাহলে বিচ্ছিন্ন করছি লাইন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিচ্ছিন্ন করলাম। হ্যাঁ যে হ্যাঁ আমাকে সংকেত দেখানো হচ্ছে যে 5 মিনিট সময় আছে। হ্যাঁ না, আমি আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, একটা করজোরে নিবেদন আছে যে আজকে আর ফোন করবেন না, কারণ এই শক্ত এবং অতিশয় ভজকট ব্যাপারটাকে আমি সোজা করে বোঝাবার চেষ্টা করব, কতদূর সফল হব আমি জানি না। তো আমি বললাম যে আমরা খাবারের মধ্যে যে আমাদের পুষ্টি পাই, আমরা এটা জানি যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সবাই জানি। এটাও জানি ভিটামিনস আছে, মিনারেলস আছে, স্ট্রেস এলিমেন্টস আছে, এগুলো সবাই জানি আমরা। এবার আরেকটু ভেতরে ঢুকে যদি আমরা ভাবি যে দেখুন এত যে সব কিছু আছে, সেগুলো তো আছে আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে, সেগুলো তো চিবিয়ে ছাতু করে লালার সাথে মিশিয়ে আমরা গলাধকরণ করেছি। তাহলে আমাদের জিআই সিস্টেমের মধ্যে এমন কি আছে যে ওই সব খাবার, সে আপনি করলাই খান আর রসমালাই খান, মাছের চপ খান বা পোলাও খান, লুচি খান, যাই খান না কেন, বা আপেল খান বা শরবত খান, আইসক্রিম খান, যাই খান না কেন, কত রকমের খাবার, সেই সব গিয়ে যখন
জিআই ট্র্যাক দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছে, সেখানে একদম খুব স্পেশালাইজড কেমিক্যাল ফ্যাক্টরি আছে, বুঝলেন মশাই? তো তারা সেগুলোকে সব অ্যানালাইজ করে কোনটা দরকার, মানে সবসময় কাজ করে চলেছে আলাদা 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 করার। এবার এই আলাদা করার কাজের মধ্যে যদি বলি যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, যেটা না হলে প্রথমে আপনার মাথা গন্ডগোল হয়ে যাবে, তারপর পঞ্চত্ব প্রাপ্তি করবে, মারা যাবেন। সব থেকে ইম্পর্টেন্ট হলো আমরা যে খাবার খাচ্ছি, সে খাবার আমাদের কি দেয়? শক্তি দেয়, ইংরেজি এনার্জি দেয়। তাহলে সবাই ভাবছেন এরকম যে আমি চানাচুর খাচ্ছি, কেউ কেউ যারা এক্সারসাইজ করে তারা বলে পেস্তা বাদাম বিরাট গায়ে শক্তি হবে। আর শক্তির জন্য এখনকার দিনে অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন কত সাপ্লিমেন্ট। তো শক্তি, এনার্জি, এই জিনিসটা মানে আমাদের দেহ এবং মস্তিষ্ক খালি একটা জিনিসকে বোঝে, তার বাইরে কিছু বোঝে না, তার বাইরে কিছু কাজে লাগাতে পারে না, যেভাবেই আপনি যা খুশি খান না কেন। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক বোঝে একটা জিনিস, সেটা হলো গ্লুকোজ 1 নম্বর, 2 নম্বর হলো গ্লুকোজ, 3 নম্বর হলো গ্লুকোজ, 100 নম্বরও গ্লুকোজ। গ্লুকোজ ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না। অর্থাৎ আপনার জিআই সিস্টেম এদিক ওতে ঘুরে ফিরে যাই কিছু করুন না কেন, গ্লুকোজ তৈরি করবে এবং রক্তের মাধ্যমে মস্তিষ্কে পাঠাবে। আমি হ্যাঁ জানি, এখন এই জিনিসটা আমি বুঝিয়েই শেষ করব। মস্তিষ্কে পাঠাবে। তো আপনি ভাবছেন কি গ্লুকোজ তৈরি হলো, মস্তিষ্কে চলে গেল, আর মস্তিষ্ক তার কাজ করতে শুরু করলো। আরে মশাই না, মাঝখানে একটা বিরাট বড় কিন্তু আছে, সেটা হলো সারা দেহ যে চলছে। আমি যে কথা বলছি, এই যে আঙুল নাড়ছি, একজন খুব পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করছে, তার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জির জন্য একটা তৈরি করার জন্য একটা বিশেষ ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির যে একক শ্রমিকরা, তাদের নাম হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া এই গ্লুকোজটাকে ব্যবহার করে, এই যে ব্যবহার করার প্রতি খুব শক্ত একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা আমি প্রসিডিওরটার নামটা এখান থেকে পড়ে শোনাচ্ছি। কারণ হচ্ছে আমি যখন মুখে উচ্চারণ করি তখন সেটা ফসফোলাইডেশন হয়ে যায়, কিন্তু আসল উচ্চারণটা ফসফোরাইলেশন। তো সেই ফসফোরাইলেশনের প্রসেসটার মধ্যে দিয়ে গ্লুকোজটা থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে একটি বস্তু তৈরি করে, এবং সেই একমাত্র অ্যাডিনোসিন ট্রাইফসফেটটাই এনার্জি হিসেবে ব্যবহৃত হয়। এবং এনার্জি চলে গেলে সেটা মানে ব্যাটারির মতো আর কি, অ্যাডিনোসিন ডাইফসফেটে পরিণত হয়। সেটাকে আবার চার্জ দিলে ওই মাইটোকন্ড্রিয়ার কাজ, ওই চার্জেবল ব্যাটারির মতো আবার এটিপি তৈরি হয়। এই করে ওই এটিপিগুলোর আমাদের দেহের বিভিন্ন জায়গায়, যেখানে ইনক্লুডিং আমাদের মস্তিষ্ক, সমস্ত জায়গায় এনার্জি সাপ্লাই দিয়ে চলেছে। আপনি মনে করলেন গল্প শেষ হয়ে গেল, কিন্তু না, অনুষ্ঠান শেষ হলো, আমি 1 মিনিট সময় নিচ্ছি। আমি গল্প শেষ বলতে ওখান থেকে ওরা আপনি বলে গেল শেষ হয়ে গেছে। শেষ নয়, আসল ব্যাপারটা এত সব কিছু করার জন্য দরকার খুব ভালো ইনসুলিনের কাজ। কোষের মধ্যে গ্লুকোজকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে কার্যকরীভাবে প্রবেশ করানোর জন্য ইনসুলিনের বিরাট বড় ভূমিকা। এবং এই জায়গাটা সমস্ত মানুষের মানে চিন্তা, নলেজ অত্যন্ত কম। এর পরের দিন আমি ডিটেলসে, কারণ আমাকে বারবার বলছে আর সময় নেই, একটু পরে কেটেও দেবে হয়তো, ওই জন্য বলে দিচ্ছি যে এই ইনসুলিন কতটা শক্তিশালী, কতটা স্বাস্থ্যকর, যার মানে হলো প্যাঙ্ক্রিয়াস রয়েছে আপনার দেহে, তার উপর নির্ভর করবে সমস্ত কিছু। এবং এইটা আসলে হার্টের হেলথকে এফেক্ট করে, এবং এর থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিনড্রোম, এক গাদা ব্যাপার। ঘুরে আমি ওই জায়গাতে আগামী দিন আসবো। আজকে সবার কাছে নমস্কার করে বিদায় নিচ্ছি, নাহলে ওরাই কেটে দেবে। নমস্কার নেব। দূর আর দূরে নেই অচেনা আচেনা